নমস্কার, আমি নয়ন রায়ের। অনেক প্রশ্ন থাকে যে আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলি। তো আমি একদম ডাইরেক্ট সাবজেক্টে আসি। যেটা হেডিং দিয়েছি সেটা হচ্ছে টিসিএস এর সঙ্গে চুক্তির ক্ষেত্রে বড় বেনিয়মের অভিযোগ উঠেছে, উঠে এসেছে অবশ্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। এবং কাদের স্বার্থেই চুক্তি করা হয়েছিল এটা অবশ্য আমার হেডিং এ দেওয়া আছে। তো যে কটা পয়েন্ট আছে সেই পয়েন্টের উপর দাঁড়িয়ে কথা বলবো, বাড়তি কোনো কথা বলতে চাইছি না। আপনারা অনেকে বিরক্ত হন, কিন্তু দুর্নীতির প্রশ্নে আপনারা নিশ্চয়ই সমর্থন আমাকে করবেন, খুব স্বাভাবিক। কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকে সবার অধিকার আছে, যেমন ছাত্রের আছে, ছাত্রীর আছে, অধ্যাপকদের আছে, উপাচার্যের আছে, কর্মচারীদের আছে, সবার আছে, এবং শিক্ষা অনুরাগীদের আছে। তাই তারা জানতে চাইছে যে টিসিএস এর যে দুর্নীতিটা সেটা কিভাবে হয়েছে। এটা আমি অবশ্য 23 সালে মাঝামাঝি করে বলেছিলাম, অনেকে হয়তো ভুলে গেছেন, না রিপিট করছি একবার। আমি কতগুলো পয়েন্টের উপর দাঁড়িয়ে কথা বলতে চাইছি, আশা করি পয়েন্টগুলো আপনাদের কাছে হয়তো ভালো লাগতে পারে। কারণ এই বিশ্ববিদ্যালয়ে তো আপনারা অনেকেই পড়াশোনা করেছেন, যারা এখন বাইরে আছেন, স্কলার আছে, অনেক রিসার্চ আছেন, কিন্তু ভেতরে অন্দরমহলে কি ঘটেছে, মানে কলসির ভেতরে কি ছিল, সেটা আপনারা জানতে পারেননি, এবং বিভিন্নভাবে ধামাচাপা দেওয়া হয়েছে। তাই শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে আমার গুরুত্বপূর্ণ প্রতিবেদন, এবং আমি শিক্ষাকে বাঁচাতে চাই, তাই দুর্নীতিগ্রস্তদেরকে একদম সামনের সারিতে আনতে চাই। কেন করা হয়েছিল সেটার বিষয়ে অবশ্যই আপনাদের জানার আগ্রহ রয়েছে, এবং আপনারা জুড়তে থাকুন, আপনারা সঙ্গে থাকুন। আপনারা আমার প্রাণ শক্তি, এবং আপনারাই আমাকে এই পথে নিয়ে এসছেন এতদূর বলার ক্ষেত্রে। এবং সারা বাংলায় আহ, যতগুলো বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে দুর্নীতি, আর্থিক দুর্নীতি, রিক্রুটমেন্ট দুর্নীতি বহু ক্ষেত্রে কলঙ্কিত হয়েছে। এই কলঙ্কিতকে ঢাকবার জন্য কোনো চাঁদোয়া নেই। যদি চাঁদোয়াও টাঙান তাহলে সূর্যের প্রখরতায় সেটা পুড়ে যেতে পারে, ছাই হয়ে যেতে পারে। কিন্তু দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য অনেক কিছু চেষ্টা হয়েছিল, তাতে লাভ হয়নি কিছু। তাই যে অডিট রিপোর্ট আছে সেই অডিট রিপোর্টের কিছু মূল পয়েন্ট আমি সেগুলো তুলে ধরতে চাই। প্রথমত হচ্ছে ডিসিজি, ডাটা কোর সিস্টেম ব্র্যাকেটে ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। এদের সবচেয়ে কম দর ছিল সংখ্যাটা হচ্ছে 1-3-0-17-420, অর্থাৎ 1,30,17,420 টাকা। এরা কম দর দিয়েছিলেন, এবং 4জন অংশগ্রহণকারীর মধ্যে টিসিএস সব থেকে বেশি বা সবচাই থেকে বেশি দামি বা দাম তারা এখানে পার্টিসিপেট করেছিল। সেই পরিমাণটা হচ্ছে 2, 69, 36, 3 শূন্য। হিসেবটা করে নিন আপনারা, যেখানে 1,30 থেকে 2,69 এই টাকা চাওয়া সত্ত্বেও তাদেরকে নির্বাচন করা হয়েছে। এটা কার মদতে হয়েছে, কিভাবে হয়েছে, সেটারও গল্প আছে, সেটা বলবো নিশ্চয়ই। নাম্বার 2 হচ্ছে যে টেকনিক্যাল যে ইভ্যালুয়েশন, যেটাকে বলা হয় যে কারিগরি মূল্যায়ন, মানে এছাড়ে মানে টেকনিক্যাল একটা ব্যাপার থাকে যে কারিগরি মূল্যায়নের জন্য প্রযুক্তিগত যে দক্ষতা সম্পন্ন সদস্যদের নিয়ে একটি আলাদা কোনো টেকনিক্যাল কমিটি গঠন করা উচিত ছিল, নিশ্চয়ই উচিত ছিল। জানি না তারা করেছিলেন কিনা, যা করা হয়নি, আমার কাছে যা যদ্দূর সংবাদ, করা হয়নি। তার মানে এখানে ঘোটালা, এখানে খাপতন্ত্র। এখানে এই খাপতন্ত্রের সময় যারা যারা ছিলেন উপাচার্য তারা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আছেন, এবং তদন্ত হলে তাদেরকেও ডাকা হবে এই তদন্তের পরিপ্রেক্ষিতে। আমি যখন সংবাদ করছি স্বাভাবিকভাবে তদন্তের পরিপ্রেক্ষিতে অন্তত বিচার ব্যবস্থা যদি তদন্ত করে, বা কোনো যদি কেন্দ্রীয় এজেন্সি কোনো তদন্ত করে, আমার মনে হয় তদন্তের ক্ষেত্রে এই পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তাই সমস্ত সিদ্ধান্ত একটি মাত্র কমিটি, যেটাকে বলা হয় আইসিটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কমিটি, দ্বারা নেওয়া হয়েছে। নাম্বার 3, আইসিটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কমিটি 23 জন সদস্য নিয়ে গঠিত হয়েছিল। 23 জনকে নিয়ে গঠিত হয়েছিল বা গঠন করা হয়েছিল বা ফরমেশন হয়েছিল। 6-2-2020, অনেকদিন আগের কথা বলছি, 26 সাল এটা, কিন্তু 26 সাল, নতুন সরকার এসছেন, পশ্চিমবঙ্গে দিবস পালন হয়েছে, প্রধানমন্ত্রী এসছেন, এবং হচ্ছে যে এই গোটা দুর্নীতির প্রশ্নে দাবি উঠছে যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে দিয়ে তদন্ত করা হোক, কারণ হচ্ছে যে মানি লন্ডারিং এর মতো ইস্যু হতে পারে। আমি এত বড় কথা বলছি যে মানি লন্ডারিং এর মতো ইস্যু হয়ে যেতে পারে, কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রান্তরে বিভিন্ন কোণে কোণে দুর্নীতির একদম
ছত্রে ছত্রে হয়েছে, বিকশিত হয়েছে, প্রস্ফুটিত হয়েছে। তাই 6/2/2020 তারিখে আইসিটি ডেভেলপমেন্ট কমিটির সভায় কোরাম, একটা কথা আছে, কোরাম কোরাম করতে হয়, মানে একটা কমিটির কোরাম থাকে, তা পূর্ণ হয়নি। যেখানে টেকনিক্যাল ও ফিনান্সিয়াল মূল্যায়ন করা হয়েছিল এবং যার ভিত্তিতে টিসিএস কে নির্বাচন করা হয়। এই টিসিএস কে যখন নির্বাচন করা হয়েছিল তখন রাজ্যের তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, তখন তখন বর্তমান উপাধ্যায় ছিলেন না, তার আগে যারা ছিলেন তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যেই পড়বে। আমি তার জন্যই বলছি যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যখন বিভিন্ন যখন অর্থ খুঁজে বেড়াচ্ছেন, দুর্নীতির অর্থ, তৃণমূলের দুর্নীতির কথা যখন বিভিন্ন জায়গা থেকে রেড করছেন, কোনো মন্ত্রীদের গ্রেপ্তার করছেন চাকরি পরিপ্রেক্ষিতে, সে পৌরসভা নিয়োগ হোক বা বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে, এখন তো ডিম থেরাপি শুরু হয়ে গেছে। তাই আমি ডিম থেরাপির পক্ষে নই, আমি এ ব্যাপারে বলতে পারি না, কিন্তু আমার দাবিটা উঠছে এটাই যে এই ধরনের বিশ্ববিদ্যালয় আর্থিক স্ক্যাম, তার অবশ্যই এনফোর্সমেন্ট ডাইরেক্টরকে ইন্টারভেনশন করা উচিত। এটা অবশ্য রাজ্য সরকারের করা উচিত, রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের এটা পদক্ষেপ নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। আর আমি একদম সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনাকে আমি অ্যাটেনশন করছি, যেহেতু আপনি খুব ব্যস্ত রয়েছেন, তবু এই ধরনের একটা দুর্নীতির বিষয় আপনি অন্তত নজর দেবেন। এবং এখানকার যিনি বিধায়িকা এবং মৌমিতা বিশ্বাস মিশ্র, যেহেতু আপনি কেন্দ্রীয় শিল্প প্রতিমন্ত্রী এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজির হচ্ছে আপনি দায়িত্বে রয়েছেন, তাই বর্ধমানে যখন জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, সেখানে এই দুর্নীতিটাও আপনাকে বলে দিই, কারণ আগের দিন মোহনবাগান মাঠ বলেছি, আজকে বলছি টিসিএস এর যে চুক্তি হয়েছে সেই চুক্তির যে বেনিয়ম এবং বিরাট দুর্নীতি, এটা আপনি দয়া করে অন্তত বিধানসভাতে এবং আপনার উচ্চশিক্ষা মন্ত্রীকে এবং মুখ্যমন্ত্রীকে আমি অ্যাটেনশন করবেন। যদি আপনার কোনো প্রয়োজন হয়, কোনো কাগজ আপনাকে দেবো, কিন্তু আমি কোনোভাবে এই দুর্নীতির প্রশ্নে হোঁচট খাবো না, থমকেও যাবো না। আমাকে কেউ বারণ করলে আমি শুনবো না কথা। কারণ হচ্ছে যে শিক্ষা সবার অধিকার, শুরুতেই বলেছি সেটা। যেহেতু আপনি বিধায়িকা, তাই আপনার দায়িত্বের মধ্যে পড়ে, আপনি খোঁজ নিন। আপনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গেছিলেন, পরিদর্শন করতেই পারেন, আপনি যেহেতু এখানকার বিধায়িকা এবং আপনার লড়াই, ঠিক আছে আগের দিনও বলেছি, কিন্তু আপনার এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই, যে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে লড়াই ছিল, তো তার পরিপ্রেক্ষিতে মানুষ ম্যান্ডেট দিয়েছে আপনাকে, আপনি এটা ভুলে যাবেন না যে একটা বিশ্ববিদ্যালয়কে কিভাবে খোকলাপন করেছে এবং খাপতন্ত্র বানিয়েছে দুর্নীতিগ্রস্তরা, তারা এখনো ঘুরে বেড়াচ্ছে। এটাই সব থেকে বড় দুর্ভাগ্যের। এটা আপনার নলেজে দিলাম, আপনাকে আমি জানিয়ে রাখলাম, এবং আপনি যদি ব্যাপারটা ব্যবস্থা নেন ইজ ভেরি গুড। নাহলে বিধানসভাতে আমি মুখ্যমন্ত্রীর কাছে ফাইলটা দিয়ে দেবো, কারণ আমি তো বিধানসভা করি, মানে বিটটা করি, ফলে আমার জগন্নাথ চট্টোপাধ্যায়কে দিতে কোনো সমস্যা হবে না, এবং বা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতেও আমার কোনো সমস্যা হবে না। তাতে আপনার হয়তো অস্বস্তি বাড়বে যে দেখুন আপনি আমাকে দিলেন না, কারণ আপনি তো কোনোভাবে কথা বলছেন না। আমি চাইছি কথা বলুন আপনি আমার সঙ্গে, আপনি তথ্য নিন আমার কাছ থেকে, আপনি ইন্টারভিউ ফেস করুন, আপনাকে অনেক কিছু বলার আছে আমার, আপনি শুনছেন না। দেখুন সেটা আপনি ব্যস্ত রয়েছেন বলে আমি কিছু বলছি না আপনাকে, কিন্তু আপনি এই টিসিএস এর দুর্নীতিটা বলবেন, মোহনবাগান মাঠে যে 1,10,00,000 টাকা বলবেন, আরো অনেক দুর্নীতি বলেছি আপনাকে আমি। আজকে আমি মোহনবাগান মাঠের গল্প শোনাতে চাইছি না, যেহেতু বিশ্বকাপ চলছে, এখন সবাই বিশ্বকাপ মুডে রয়েছেন। এখন যেহেতু মেসি 3টে গোল দিয়েছেন, গোল্ডেন গোল, এটা নিয়ে সবাই পৃথিবী এখন মোটামুটি উদ্বেলিত মেসিকে নিয়ে, ঠিক আছে। কিন্তু আপনাকে এই মেসির মতো ঘটনা আমি বলছি না, যেটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে 3টে গোল হয়েছে বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে, সেগুলো আপনি তদন্ত করানোর জন্য ফাইল আপনি চেয়ে পাঠান। আচ্ছা, আপনাকে দেবে কে ফাইলটা? সেটা দেবে হচ্ছে যে ইউনিভার্সিটি দেবে। যদি ইউনিভার্সিটি না দেয়, নয়ন রায় দিয়ে দেবে আপনাকে, আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে, উল্লাসে আপনি থাকেন। আপনি যদি চান আপনাকে আমি দিয়ে আসতে পারি। তো যেহেতু কোরাম, মাঝখানে একটু অন্য কথা বললাম, যে এই আইসিটি ডেভেলপমেন্ট কমিটির সভায় কোরাম পূর্ণ হয়নি, যেখানে টেকনিক্যাল ও ফিনান্সিয়াল মূল্যায়ন করা হয়েছিল এবং যার ভিত্তিতে টিসিএস কে নির্বাচন করা হয়। নাম্বার 4, আইসিটি ডেভেলপমেন্ট কমিটির অনেক সবার প্রস্তাব সমূহ যা রেজুলেশনে কমিটির সদস্যদের দ্বারা অবশ্যই স্বাক্ষর করা হয়। হয়তো অনেকে বলবেন যে আপনি প্রিপারেশন না নিয়ে বলছেন, আমি তো হাতে কাগজ নিয়ে বলছি, এই সমস্ত তথ্যগুলো আমার হাতে আছে। তো আমি কি হরিকীর্তন করছি না, হরিনাম সংকীর্তন করতে বসেছি এখানে? আমি তো এখানে বসেছি দুর্নীতি ঝাঁপি খুলতে। এই বিড়ালের ঝাঁপি বলছি না, দুর্নীতির ঝাঁপি। এখানে বড় বড় কেউটে আছে, গোবড়ো আছে, অনেক কিছু আছে। তাহলে কাগজ তো আমার কাছে আছে। আগের দিনই বলেছি যে এই দুর্নীতি ওপেন করতে গিয়ে যদি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হাতে আক্রান্ত হই বিভিন্নভাবে, তাহলে আমি অবশ্যই উপাচার্যকে দায়ী করব।
বা আমি পুলিশের দ্বারস্থ হব বা আমি বিচার ব্যবস্থার দ্বারস্থ হব। আমি চাই হচ্ছে যে সুবিচার, তদন্ত হোক। আমি উপাচার্য মহোদয় আপনাকে আমি বলে রাখলাম, যদি আমি কোনো কারণে ডিস্টার্ব হই এই মানসিকভাবে, তাহলে কিন্তু আমি এটা শেষ অবধি যাবো, আগেও বলেছি এখনো বলছি। তাই 4 নম্বর হচ্ছে আইসিটি, যে বললাম যে আইসিটি ডেভেলপমেন্ট কমিটির যে অনেক সবার প্রস্তাব সমূহ, যেগুলো হচ্ছে রেজুলেশন বলা হয়, কমিটির সদস্যদের দ্বারা স্বাক্ষরিত হয়নি কো, এটা খুব অন্যায়, বেনিয়ম এটা। নাম্বার 5, আমি পয়েন্ট করে দিই তাহলে সুবিধা হবে। বিশ্ববিদ্যালয়টি যে টিসিএস এর কাছ থেকে টিসিএস আয়ন নামক একটি বিদ্যমান প্রোডাক্ট, জানি না বিদ্যমান প্রোডাক্টটা করতে গেল, বিদ্যমান প্রোডাক্ট বা পণ্য কিনেছে, পণ্য মানে প্রোডাক্ট, এক্ষেত্রে সর্বনিম্ন যে ব্যয়ের পদ্ধতি, যাকে বলা হয় লোয়েস্ট কস্ট মেথড, এটা অনুসরণ করা উচিত ছিল। কিন্তু এখানে QCBS পদ্ধতি অনুসরণ করা হয়েছে, যার ফলে সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হতে পারলেন না। এটাই হচ্ছে সব থেকে দুর্নীতির বড় জায়গা। নাম্বার 6, পয়েন্ট ওয়াইজ, 24/12/2019 তারিখে আইসিটি ডেভেলপমেন্ট কমিটির সিদ্ধান্ত এবং ইসির অনুমোদন অনুযায়ী টেকনিক্যাল ও ফিনান্সিয়াল ফ্যাক্টরের অনুপাত অনুযায়ী যে 60% এবং 40% নির্দিষ্ট করা হয়েছিল। পরবর্তীকালে টিসিএস কে নির্বাচন করার উদ্দেশ্যে এই অনুপাতকে খামখেয়ালিভাবে নিজের ইচ্ছা মতো করে পরিবর্তন করে 80 এবং 20% করা হয়। এটাও একটা খাপতন্ত্রের গল্প। নাম্বার 7, যদি এই পরিবর্তনগুলো না করা হতো তবে সর্বোচ্চ স্কোর পাওয়া ভিত্তিতে ডিসিজি ডাটা কোড সিস্টেম ইন্ডিয়া ব্র্যাকেটে তারা নির্বাচিত হতো, তা হতে পারেনি ওটা। এবং 8 নম্বর পয়েন্ট হচ্ছে টেন্ডার নোটিশে যেমনটা নির্দেশ দেওয়া ছিল, বা বিডার যাকে বলা হয়, বা দরদাতারা তাদের বিডের সাথে 12টি অ্যানেক্সচার যথাযথভাবে সেগুলো পূরণ করে জমা দেননি। এটা সেই কাগজটাও আমার কাছে আছে। সুতরাং টেন্ডারের যে আনুষ্ঠানিক যে নিয়মকানুন তা পালন করা হয়নি, তার প্রমাণ হচ্ছে যে যেহেতু 12টি অ্যানেক্সচারে তারা ফর্ম পূরণ করে জমা দেয়নি, তাহলে এখানেই দুর্নীতিটা হয়েছে। দুর্নীতির আরেকটা পংক্তি বলছি এটা আমি। নাম্বার 9, বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, আমি ভেঙে ভেঙে বলছি যাতে সুবিধা হয় আপনাদের। আমি প্রিপারেশন নিয়েই বসেছি, ভাববেন না প্রিপারেশন ছাড়া বসছি। 9 নম্বর হচ্ছে যে প্রকল্পের সার্টিফিকেশন এবং খরচের যে বস্তুনিষ্ঠ মূল্যায়নের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা প্রকল্পের ব্যয় যাচাই, যাকে বলা হয় ভেটেড, করা হয়নি কো। কত বড় অন্যায়। নাম্বার 10, টেন্ডার নোটিশে প্রকাশিত কাজের পরিধি, স্কোপ অফ ওয়ার্ক বিশ্ববিদ্যালয় এবং টিসিএস মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে কার্যকর হওয়া কাজের পরিধির থেকে আলাদা। মিলছে না, মিলছে না, মিলছে না। নাম্বার 11, 13/9/2021, তখন আরেকটা ইলেকশন এসে যায়, তখন সরকার নতুন করে গঠন হয়ে যায়, তৃতীয়বারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে যান। ব্রাত্য বসু তখন উচ্চশিক্ষা মন্ত্রী হয়ে যান। তিনি একজন গভর্নমেন্ট নমিনিকে এখানে রেখেছিলেন, তিনি আসতেন যেতেন, মানে কি পেতেন, প্যাকেট পেতেন, চলে যেতেন। বিশ্ববিদ্যালয় ভান হয়ে যায়, বিশ্ববিদ্যালয়কে লাঠি তুলে দিয়েছেন এই তৃণমূলের জমানায় এই সমস্ত উচ্চশিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। এখন আপনি চুপচাপ কেন? আপনার অবশ্য আপনি বেরোচ্ছেন না, আপনাকে দেখা যাচ্ছে না। ডিমের ভয় নাকি, ডিম থেরাপির ভয় নাকি, আপনি বিদ্রোহী? আপনি বিদ্রোহী হলেও আপনাকে কিন্তু শেষ অবধি এই দুর্নীতির প্রশ্নে যদি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তদন্ত করে, আমি আবেদন করছি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপনার কাছে, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় আপনার কাছে, এবং কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আপনার কাছে, যে ইমিডিয়েট এফেক্ট করা হোক বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক দুর্নীতির প্রশ্নে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে, যেহেতু মানি লন্ডারিং এর ইস্যু আছে, কারাপশন আছে, এটা তদন্ত পরিষ্কার হওয়া উচিত, যেহেতু আপনি এই রাজ্য থেকে নির্বাচিত একজন সাংসদ প্লাস একজন কেন্দ্রীয় মন্ত্রী। টেন্ডার নোটিশে বললাম যে টেন্ডার নোটিশে প্রকাশিত কাজের পরিধি, স্কোপ অফ ওয়ার্ক বিশ্ববিদ্যালয় এবং টিসিএস এর মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে কার্যকর হওয়া কাজের পরিধি থেকে আলাদা, মেলেনি কিছুটা। নাম্বার 11,
13/9/2021, যেটা বলছিলাম যে সরকার তখন তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের, টিসিএস এর সাথে যে চুক্তি সম্পাদনের তারিখের আগেই 47863900 টাকাটা আপনারা ভেঙে নিন, মানে ভেঙে হিসেব করুন, এবং অবলিক 951300 আবার স্ল্যাশ 2315250 টাকার 3টি ওয়ার্ক অর্ডার যা জারি করা হয়েছিল। মানে হচ্ছে রে 4,78,63,900, একদিকে হচ্ছে 95,13,000 সামথিং, আরেকটা হচ্ছে 2,31,52,500, আমি যদি ভুল না ফিগার না বলে থাকি। এগুলো সব আছে আপনাদের বিশ্ববিদ্যালয়ে যারা কারিগর আছেন না, যারা এই ঘাপলাটা করেছেন, এই ঘাপলাতন্ত্রে যারা সই করেছেন, তারা জানেন যে কি হয়েছে। আর এখন বুঝতে পারছেন কোথায় গিয়ে আটকেছেন আপনারা। আপনারা ফেঁসে যাবেন আপনারা। এই যারা যারা এই টিসিএস কে পাইয়ে দেওয়ার ক্ষেত্রে যে বিরাট আপনাদের, পার্থ চট্টোপাধ্যায় সে সময় উচ্চশিক্ষা মন্ত্রী ছিল, সে সময় তারও একটা ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, এখন সাধু সাজলে হবে নাকি? তাই হচ্ছে রে নাম্বার 12, যে বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং টিসিএস এর মধ্যে 5ই ডিসেম্বর 2020 এবং 5ই মে 2021 তারিখে আনুষ্ঠানিক এবং তারিখে একটি যে মানে কথা বিষয়, যে আনুষ্ঠানিকভাবে বা নিয়ম কানুনকে উল্লঙ্ঘন করা হয়েছে, পালন করা হয়নি গো, মানে যেটা হওয়া উচিত ছিল, যেটা আমি এই 12 নম্বর পয়েন্টে বললাম। তাহলে এবার হচ্ছে মাঝখানে 10 নম্বর একটা পয়েন্ট বলেছি, 13 নম্বর 11 নম্বর পয়েন্টও বলেছি, 12 নম্বর পয়েন্টও বলেছি, যেহেতু যেটা বলছিলাম যে বর্ধমান বিশ্ববিদ্যালয় টিসিএস এর মধ্যে 5ই ডিসেম্বর 2020 এবং 5ই মে 2021, এটা ক্লিয়ার করে দিই, ব্র্যাকেটে আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এবং নতুন চুক্তির মেয়াদের জন্য দুটি চুক্তি পরবর্তী তারিখে ব্র্যাকেটে পোস্ট ডেটেড স্ট্যাম্প পেপারে কার্যকর করা হয়েছিল, যা আইনের দৃষ্টিতে বলবৎযোগ্য না বা গ্রহণযোগ্য নয়। এই চুক্তি সম্পাদনের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন খতিয়ে দেখা যেতে পারে। এখানে ঘাপলা। এটা কিভাবে হয়েছিল, যে পোস্ট ডেটেড স্ট্যাম্প পেপারে কার্যকরী করা হয়েছিল, ইমিডিয়েট তদন্ত হোক, ইমিডিয়েট এনফোর্সমেন্ট ডাইরেক্টরের ইনভলভমেন্ট হোক, ইমিডিয়েট সিআইডি তদন্ত করুক। সিআইডির একটা পার্ট রয়েছে, যেহেতু ফিক্সড ডিপোজিট কেলেঙ্কারিতে তৎকালীন উপাচার্য নিমাই চন্দ্র সাহাকে যখন বাদশাহী রোডের বেঞ্চে বসিয়ে রেখেছিলেন, আর ফিনান্স ডিপার্টমেন্টে যিনি ছিলেন তাকেও যখন বসিয়ে রাখা হয়েছিল, আর ভক্তমণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছিল, আরেকজনকে ফাঁসানো হয়েছিল, এবং হচ্ছে যে ইন্টারনাল রিপোর্ট যেটা পার্থসারথী বাবু, যিনি আপনি সিআইডি অফিসার, যেটা আপনি চার্জশিট ফেমে করেননি, এবং যিনি বিচারপতি ছিলেন তীর্থঙ্কর ঘোষ, আপনাকে ধর্ষণা করেছে এবং সিআইডি হাত থেকে নিয়ে কলকাতার গোয়েন্দা দপ্তরকে লালবাজারে দায়িত্ব দিয়েছিলেন, সেই তদন্ত চলছে। তাহলে এটা একটা মানি লন্ডারিং কেস, এবং সেই টাকার যে সুব্রত দাসের মারফত ব্যাংক বিভিন্নভাবে বিভিন্ন লোকের কাছে সেই ইন্টারেস্টে টাকা পাঠিয়ে দিয়েছেন, তারও তদন্ত হওয়া উচিত বলে অনেকেই মনে করছেন, আমিও মনে করছি। তাহলে ফুললি মানি লন্ডারিং কেস, তাহলে ইনভলভমেন্ট হতে পারে। এক হচ্ছে ইকোনমিক অফেন্স পশ্চিমবঙ্গ সরকারের, আরেকটা হচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে ডিরেক্টলি ইনভলভমেন্ট থাকা উচিত, ইন্টারভেনশন করা উচিত, এবং স্বতঃপ্রণোদিত উদ্যোগ নিয়ে এই ধরনের দুর্নীতিকে ওপেন করা উচিত বলে আমার মনে হয়েছে। নাহলে আমি এটা নিয়ে কিন্তু বারবার বলবো, হয়তো তেতো হবেন, কান ঝালাপালা হবে, বিরক্ত হবেন, কিন্তু দুর্নীতির পয়সা যা যা খেয়েছেন তাদেরকে কিন্তু ডিম আমলেট কিন্তু খাওয়াবোই আমি, এটা নিশ্চিত থাকুন আপনারা। 13 নম্বর পয়েন্টে হচ্ছে যে এই ক্ষেত্রে আর্নেস্ট মানি বা বায়নার টাকা ছিল শূন্য, এটা একদম ইললিগ্যাল। কোনো কোনো পার্টিসিপেশন যারা করেন, যারা বড় টেন্ডারের ক্ষেত্রে, তাদের আর্নেস্ট মানি নীল দেখানো গ্রহিত অপরাধ। এখানেই ঘোটালা হয়েছে, তার মানে আপনাদের কোনো আর্নেস্ট মানি নেই বা নীল, আপনারা নীল, এত বড় টিসিএস এর মতো কোম্পানি আপনারা। এখানেই তো প্রশ্ন আছে, সেই প্রশ্নের প্রত্যেকটি জায়গাতে। এবং যে আইসিটি ডেভেলপমেন্ট যে কমিটি হয়েছে, সে সময় ডিন সায়েন্স ছিলেন, ডিন আর্টস ছিলেন, এইচওডি ম্যাথ বিউ ছিলেন, এইচওডি ফিজিক্স ছিলেন, এইচওডি কম্পিউটার সায়েন্স ছিলেন, ডক্টর এ বোস ছিলেন, ডক্টর বি সরকার, ডক্টর এ ওডি, এবং হচ্ছে যে সি মহান্ত জেইউ, ডক্টর ইন্দ্রজিৎ ব্যানার্জি, এরকম এরা প্রথমে আইসিটির এই কমিটিতে ছিলেন। তাহলে যে
এই যে গোটা ঘটনা যেটা ঘটেছে সেটার জন্য দায় কার, দায়িত্ব কার, এই দায়িত্ব নিতে হবে আপনাদের, প্রত্যেককে নিতে হবে। এবং আরেকটা কথা বলে দিই, এই যে টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য একটা গল্প আছে, মাছের গল্পটা বলে দিয়ে শেষ করব। এখানে বেশ কিছু 13-14 জনের পদস্থ আধিকারিক যারা টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে সই করেছিলেন, কেউ কেউ আবার ব্যাক ডেটে সই করেছিলেন গোপনে, যে দিতেই হবে, যেন মাসির বাড়ির আবদার, মামা বাড়ি নয়, মাসির বাড়ির আবদার, আর বিড়ালের গোপ হয়েছে। এবং হচ্ছে যে সেই সময় আমি 24 সালে কথা বলছি, আগস্ট জুলাই মাসে টিসিএস একটা নোটিশ ধরালো। সেই নোটিশে বলেছিল যে যদি ফুল হাফ পেমেন্ট না করা হয় তাহলে কিন্তু আমরা কাজ সমস্ত বন্ধ রাখবো। এবং এই এই যে এন্ড টু এন্ড রিসাইক্লিং প্রসেসে যদি এটা বন্ধ থেকে যেত, তাহলে মার্কশিট থেকে শুরু করে সমস্ত বিশ্ববিদ্যালয়ের কাজের ক্ষেত্রে ব্যাপক ব্যাঘাত সৃষ্টি হতো। কিন্তু তৎকালীন ইন্টারিম ভিসি যিনি ছিলেন, তিনি বলেছিলেন যে ওপেন মানে ইসি মিটিংয়েই বলেছিলেন যে আচার্য বলেছেন যে ওদের হাফ টাকাটা দিয়ে দেওয়া হোক, এবং তার পরিপ্রেক্ষিতে ফিনান্স ডিপার্টমেন্ট কিন্তু সেই টাকাটা রিলিজ করেছিলেন। কিন্তু তৎকালীন যিনি রেজিস্ট্রার ছিলেন তিনি পরে একটি নোট দেন যে তিনি এই রিলিজের ক্ষেত্রে কোনো অনুমোদন মানে চিঠি বা লেটার তিনি পাননি, ফলে এখানেই গন্ডগোল। তাই তদন্ত হলে সেই সময় ইন্টারিম ভিসি যিনি ছিলেন তাকেও ডাকা হবে, ডাকা উচিত নিয়ম অনুযায়ী, এবং ফিনান্স ডিপার্টমেন্ট কার পরিপ্রেক্ষিতে এই পেমেন্ট করেছেন, আর আচার্যের কোনো নোট আছে কিনা। ওরালই কথা হতে পারে, তো হয় না, তো আপনি তো বিশ্ববিদ্যালয় তো কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, তো এই টাকাটা তো দিয়ে দেওয়া হয়েছে। তো এই সামগ্রিকভাবে গোটা ঘটনাগুলো যেভাবে ঘটেছে, যে রেজুলেশন অন দ্য মিটিং আইসিটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কমিটি 21শে ডিসেম্বর 2019, a meeting of the ICT Infrastructure Development Committee Computer Center will be held 1st October 2019, Chamber of Dean, FC Science. Following member were present in meeting, পি চক্রবর্তী ডিন, এবং এদের প্রত্যেকের সাইন আছে, এখানে এই সব সাইন আছে, আমার কাছে কপি আছে। এই না আমি হাওয়া মানে ঘুড়ি ওড়াচ্ছি এরকম বাবা কারণ নেই। যদি আপনারা কেউ ভালো ঘুড়ি ওড়াতে পারেন, ইউনিভার্সিটি ছাদে উঠে যাবেন, দেখবেন দারুণ হাওয়া, হেভি ঘুড়ি এক বজ্ঞায় উঠে যাবে, দেখবেন পেট কাটা, ঘাড়িয়ালি, ওই যা ঘুড়িগুলো হয় সেগুলো ওড়াবেন। তাহলে আপনারা বিশ্ববিদ্যালয়কে ভালোবাসলেন না, বিশ্ববিদ্যালয়কে আপনারা ভালোবাসার চেষ্টা করলেন না। এখানে আছে রেজুলেশন আইসিটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কমিটি, এখানে নিমাই চন্দ্র শাহ আছে, পি চক্রবর্তী, কত নাম করবো, প্রত্যেকের নাম আছে। তাই আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে চাকরি করলেন, রিটায়ার করলেন, বিভিন্ন বেনিফিট নিলেন, টিএ নিলেন, ডিএ নিলেন, এবং টাকা লুট হয়ে গেল, ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করলো, এখন জানি না অভিযোগটা পরিষ্কার হবে যেহেতু মানি লন্ডারিং কেস। কিন্তু হচ্ছে টিসিএস এর যে দুর্নীতির প্রশ্নে যে কথাগুলো বারবার করে বলার চেষ্টা করলাম, এবং এটা আপনারা বিচার করবেন, আপনারা দেখবেন, আপনারা আওয়াজ তুলবেন, নিশ্চয়ই যে তদন্ত হোক। এই তদন্তে কারা কারা যুক্ত, কোন কোন মাথা লুকিয়ে আছে, তাদের প্রত্যেককে সামনে আনতে হবে। কারণ এটা ছাত্র সমাজ, সুশীল সমাজ এবং এলাকার সমস্ত মানুষ, এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়কে ঘিরে যে সমস্ত কলেজ রয়েছে, 78-79টা কলেজ, প্রতিটি ছাত্রছাত্রী তারা দাবি করছেন, এবং যারা প্রাক্তনী তারাও দাবি করছেন, বিভিন্ন সংগঠন রাজনৈতিকভাবে তারা দাবি করছেন। কিন্তু আমার শেষে মৌমিতা বিশ্বাস মিশ্র, আপনি যেহেতু শিল্প প্রতিমন্ত্রী, আপনার কাছে এই টিসিএস এর ফাইলের ব্যাপারে আপনাকে বললাম যে বিরাট ঘাপলা হয়েছে। এই ঘাপলা তন্ত্রে আপনি বার করুন মাথাগুলো কে কে আছে, আপনি মুখ্যমন্ত্রীকে চিঠি করুন, আর হচ্ছে জগন্নাথ চট্টোপাধ্যায় উচ্চশিক্ষামন্ত্রীকে চিঠি করুন। চিঠি করলে ভালো, না হলে আমাকেই বলতে হবে, আমাকেই ফাইল দিতে হবে। আর আপনার এই বিষয়ে আপনার কাছে দাবি করছেন অনেকে, এবং সে দাবিটা আমিও করছি, যে আপনি দুর্নীতিগুলো ওপেন করার চেষ্টা করুন, যেন কোথাও মেলাইন না হয়ে যায়। কারণ এই বিশ্ববিদ্যালয় কিন্তু কলঙ্কিত হয়েছে এই কিছু অফিসার আধিকারিক, এবং তারাই দুর্নীতি করেছে। তাই দুর্নীতিগ্রস্ত অফিসার আধিকারিকদেরকে চিহ্নিত করে তাদেরকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা সিআইডি হোক বা ইকোনমিক অফেন্স হোক, তাদেরকে হেফাজতে নিয়ে তদন্ত করা হোক। তাহলে দেখবেন অনেক মাথা, রাঘব বল বেরিয়ে আসবে, আর একটা পরিষ্কার আকাশ বেরিয়ে আসবে, যেখানে দুর্নীতিমুক্ত আকাশ। তাই চাদোয়া টাঙিয়ে যারা দুর্নীতি করেছেন, ও চাদর পুড়িয়ে দেবো আমি, নয়ন রায় দায়িত্ব নিয়ে বলছি। সঙ্গে থাকুন, কমেন্টস করবেন, ভালো লাগলে বলবেন। তবে আমি মনে হয় ঠিকই বলছি, আমার সঙ্গে আপনারা সবাই সহমতের ভিত্তিতে আপনারা কমেন্টস করবেন। যদি এরকম আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত, আমাকে দেবেন, আমি আপনাদের সঙ্গে আছি। নমস্কার, আমি নয়ন রায়।